কখনো তোমারে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান। ঠিক বাছাইকৃত হয়েছি, এটা কৃতজ্ঞতা জানাতে ইচ্ছা করেন আল্লাহর কাছে। এই কৃতজ্ঞতা জানাবেন কেমনে? কৃতজ্ঞতা জানানোর উপায় হলো আল্লাহর দিন নবীরা কায়েম করার চেষ্টা করতেন, আপনিও সেই কাজের জন্য আপনি বাছাইকৃত। আল্লাহ বলছেন ওয়াজ তাবাকুম, সূরা হজ। সেই শহীদ গাহি যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ। আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আমাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বোয়ালমারীতে অবস্থান করেন না, ঈদে বেড়াতে আসছেন, দেশের বাইরে থেকে আসছেন, দেশের বিভিন্ন এলাকা থেকে আসছেন, সেই সম্মানিত অতিথি ভাইয়েরা এবং আমাদের সংগঠনের যারা এই এলাকায় সার্বক্ষণিক কাজ করছেন, জীবন বাজি রেখে কাজ করছেন, সেই সব মুজাহিদ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মনে করি যারা এই জায়গায় দাওয়াতে আসছেন পারিবারিক অন্যান্য কাজ ফেলে, তাদের নিশ্চয়ই আল্লাহর দিনের আলোচনা যেখানে হয় সেখানে যাওয়ার আগ্রহটা মনের ভেতরে আছে, ঠিক না? না হলে এত দূর থেকে আসছেন, পরিবারের সবার সাথে কথা বলবেন, সেগুলো বাদ দিয়ে এত ঘন্টা ধরে এখানে বসে থাকতে পারতেন না। তাহলে মহব্বত আছে কার প্রতি? আল্লাহর প্রতি, তাই না? নবীর প্রতি মহব্বত আছে, আর কিসের প্রতি? দিন কায়েম হোক, এটার প্রতি মহব্বত আছে, তাই না? খালি দিন কায়েম হোক এটা মহব্বত থাকলে তো হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ছিল। রাতের বেলায় হাত তুলে কান্নাকাটি করতেন, দিনের বেলায় দৌড়াদৌড়ি করতেন, ছুটে বেড়াতেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য, তাই না? তাহলে দিন কায়েম করতে নবীদেরকে পাঠানো হয়েছিল অন্যান্য সব মতকে সরিয়ে দিয়ে, তাই না? ঠিক তো? কথা বলেন। তাহলে আমরা সেটা করতে চাই, কোনো কিছু কি সরে যায়? তাকে সরিয়ে দেওয়ার জন্য প্রচন্ড একটা আঘাত লাগে, প্রচন্ড একটা ধাক্কা লাগে। যেমন এভারেস্টের হিমালয় পর্বতের সমান প্রায় ভারী একটা পাথর ঢাকায় গণভবনে বসা ছিল, সেই পাথরটা সরানোর জন্য অনেক মানুষ জেলে গিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আয়না ঘরে গিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, কিন্তু কোনোভাবে এটা টলানো যাচ্ছিল না, তাই না? এটার জন্য যে প্রচন্ড ধাক্কাটা দরকার ছিল, আল্লাহ অশেষ মেহেরবানিতে এটা জুলাই বিপ্লবের সময় একযোগে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে ধাক্কাটা দিয়েছিল। এই জন্য পালানোর সময় প্রেসিডেন্ট মাত্র 45 মিনিট, তাই না? যাকে কোনোভাবেই সরানো যায় না, তার 2-3 দিন আগে উনি টিভির সামনে বলেছিলেন শেখ হাসিনা পালায় না, মনে আছে না? পরে উনি পালিয়েছেন। এবং আমাদের সাইদি হুজুর বলেছিলেন যে মামা বাড়িতে যাবা, দিলের কিসে ইন্দুরের রক্ত খুঁজে পাবা না, যাইতে পারো মামা বাড়ি দিল্লিতে, ওটাই তোমার ঠিক আছে। তাই তো হয়েছে, তাই না? যখন উনি বলেছিলেন তখন উনি মানুষ হিসাবে বলেছেন, ঘটনা কিন্তু তাই ঘটছে, ঠিক না? আমাদের তো এরকম সব মামা বাড়ি নাই, এটাই আমাদের দেশ, এটা আমাদের জন্মভূমি, এটা আমাদের মাতৃভূমি, এটাকে আমাদের এর প্রতি আমাদের ভালোবাসা আছে, এর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের দায়বদ্ধতা আছে, আছে না? এই দেশটাকে যদি স্বাধীন এবং সার্বভৌম রাখতে হয় তাহলে আমাদের একটা ঐক্যবদ্ধ ফ্যামিলি দরকার, কি বলেন? জনগণের ভিতরে বিভাজন এটা তুলে দিতে হবে, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে মদিনার সনদ দিয়ে, আপনাদের ভালো লাগে না? মদিনার সনদের আগে পৃথিবীতে কোনো লিখিত দলিল নাই, আপনাদের এটা শুনতে ভালো লাগে না?
মনে হয় না যে আমরা এমন একজন মানুষ পেয়েছিলাম পৃথিবীতে যে মানুষের অনুসারী হতে পেরেছি আমরা, যার আদর্শ ফলো করার জন্য আমরা আল্লাহ কর্তৃক বাছাইকৃত হয়েছি। এটা কৃতজ্ঞতা জানাতে ইচ্ছা করেন আল্লাহর কাছে। এই কৃতজ্ঞতা জানাবেন কেমনে? কৃতজ্ঞতা জানানোর উপায় হলো আল্লাহর দিন নবীরা কায়েম করার চেষ্টা করতেন, আপনিও সেই কাজের জন্য আপনি বাছাইকৃত। আল্লাহ বলছেন ওয়াজ তাবাকুম, সূরা হজ, এটা সবাই জানেন না, তাই না? জানেন না সবাই? জানেন তো? ওইখানে আছে না হুয়াস তাবাকুম, মানে আল্লাহ তোমাদেরকে মনোনীত করেছেন। তো মনোনীত হওয়া ছাড়া আল্লাহর দিন কায়েমের আন্দোলনে অংশগ্রহণ করা সম্ভব না। তার মানে বুঝে নিতে হবে যে লক্ষ কোটি জনতার ভেতর থেকে অল্প কিছু মানুষকে আল্লাহ বাছাই করেছে নবীরা যে কাজ করতো সেই কাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা যারা এখানে বসে আছি আমরা সেই কাজের জন্য যদি মনোনীত এটা বুঝি, নবীরা যেমন পেরেছানির সাথে দিন কায়েম করার জন্য চেষ্টা করতেন, আমাদের ঠিক সেরকম না পারলেও তার কাছাকাছি তো চেষ্টা করা দরকার, তাই না? নাকি ঘরে বসে খালি দোয়া করব? তাহলে আমরা চেষ্টা করব। আপনাদের তাহলে কাজের কথাটা আমি বলি, আপনারা কয়দিন আছেন বাড়িতে তা তো আমার জানা নেই, অল্প কয়দিন হয়তো থাকবেন। এই পর্যন্ত করেছেন কেন তা তো শুনতে পারলাম না। নাম্বার 1, আপনার আত্মীয় স্বজন তাদের সঙ্গে যোগাযোগ করে বসবেন, তাদেরকে বোঝাবেন যে এই দেশ যদি সহজযোগ্য লোকের হাতে দেওয়া না যায় তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। আমি শেখ মোহাম্মদ মাসুদ, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি পড়াশোনা করেছি। একসময় স্যারের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম ফিজিক্সে, ওখানে কন্টিনিউ করিনি। আর আমার বাড়ি হচ্ছে আলফাডাঙ্গা বানাতে। এখন ঢাকায় থাকি, ব্যবসা করি। জামাতের যে কৃষিবিদদের যে সংগঠন আছে এগ্রিকালচার ফোরাম অফ বাংলাদেশ, এটার আমি মহাসচিবের দায়িত্ব পালন করতেছি। আমাদের মরহুম ইউনুস ভাই ইসলামী ব্যাংকের একসময় ইসি চেয়ারম্যান ছিলেন, জামাতের কেন্দ্রীয় নেতা ছিলেন। তা আমি তখন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি না সভাপতি এরকম হবে একটা। তা আমি ঢাকায় আসলাম, তখন আমাদের এই হামিদুর রহমান আজাদ ভাই উনি হলেন আমাদের কেন্দ্রীয় সহসভাপতি। তারপরে যে আমাদের ইউনিভার্সিটির একটা স্মরণিকা বের করবো বা গাইড বের করবো, এটা একটা অ্যাড দরকার। তো আপনি কিছু অ্যাডভাইস করে দেন। তো উনি আমাকে এই ইউনুস ভাইয়ের কাছে পাঠাইলেন, একটা অ্যাড ফর্ম দিয়ে সেখানে সুপারিশ করে দিলেন। তা আমি ইউনুস ভাইয়ের সাথে দেখা করলাম। তো ইউনুস ভাই নেচার ছিল যে উনি গেলে প্রথমে খুব বকাঝকা করতো। তো উনি প্রথমেই বললেন যে তোমাদের দিয়ে কি হবে, তোমাদের নেতা শিবিরের কেন্দ্রীয় নেতা সে পাঠাইছে আমার কাছে সুপারিশ করতে, আরে আমার কাছে আসতে তার সুপারিশ লাগবে কেন? তুমি বিশ্ববিদ্যালয় সভাপতি, তুমি তো নিজেই আসতে পারো। আর হামিদ যদি একটা আওয়ামী লীগ বা বিএনপি বা একটা সাধারণ লোকের কাছে পাঠাইতো তাহলে বুঝতাম যে হামিদের একটা ক্যাপাসিটি তৈরি হয়েছে। সে পাঠাইলো কারো আমাদের নেতার কাছে, এ দিয়ে তো তোমরা কিছু করতে পারবে না। তো কথাটা উনি বলছেন, কিন্তু আমি চিন্তা করে দেখছি যে এটা আসলে আমাদের সার্কেল বাড়াইতে হবে। তো শিবিরের ব্যাপারে তো মানুষের আবেগ অনেক বেশি, জামাতের চাইতে অনেক বেশি, এটা আপনারা তো জানেন। বহু মানুষ আছে জামাতের ব্যাপারে রিজার্ভেশন আছে, কিন্তু শিবিরের ব্যাপারে কোনো প্রশ্ন নাই। আর বিশেষ করে এইবারের আন্দোলন সফল হওয়ার কারণে শিবিরের ব্যাপারে আবেগ আরো অনেক বেশি। আমি একেবারে নগদ উদাহরণ দিই, ধরেন এইবার এই যে শিবির সব বিশ্ববিদ্যালয়ে ইফতার করাচ্ছে, আমি আমার যে ব্যবসায়িক সার্কেল আছে আমরা যারা ঘনিষ্ঠ, তো আমি একজনকে বললাম যে শিবিরের ছেলেপেলে ইফতার করাচ্ছে, ওদের তো কিছু টাকা পয়সা দেওয়া দরকার। তো আমারও বলেছে ঠিক আছে দেন টাকা। তো আমি বললাম যে কত দিব? বলে দেন 5 লাখ বা 10 লাখ টাকা দিয়ে দেন। তো আমি বললাম না 10 লাখ বেশি হয়ে যায়, 5 লাখ দেন। তো আমি 5 লাখ টাকা নিলাম, নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 2 লাখ টাকা দিলাম, এই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় 1 লাখ টাকা দিলাম, আর এক বিশ্ববিদ্যালয়কে 1,25,000 টাকা দিলাম, আর এরকম বিশ্ববিদ্যালয় ওইগুলো কিন্তু জামাত করে না। বাংলাদেশে যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায়, বা এই যে স্বাধীন হয়েছে, বাংলাদেশের মানুষ তো ধরেই নিয়েছিল যে আমাদের পরিণতি হচ্ছে কাশ্মীরের মতো, আমাদের অবস্থা হচ্ছে আমরা একটা ইন্ডিয়ার অধীনস্থ দেশ, এইভাবেই আমাদেরকে জীবন পার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন খাস মেহেরবানি করছেন যে এই ছাত্রদের মাধ্যমে আল্লাহর রহমতে দেশটা আবার
ইন্ডিয়ার পেটের মধ্যে থেকে বেরোইতে পারছি। এবং এর জন্য আল্লাহর রহমত, এবং সেই রহমত হচ্ছে আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের ভাইদের স্যাক্রিফাইস। শুধু আমাদের না, অসংখ্য আলেম ওলামা, সাধারণ মানুষ। পৃথিবীর ইতিহাসে গত 100 শতাব্দীর 100 বছরে আমাদের নেতৃবৃন্দ যেভাবে হাসি মুখে জীবন দিছে, ইসলামের জন্য জীবন দিছে। আপনারা অনেকেই জানেন মীর কাসিম সাহেব বিদেশে ছিল, ওনারা বহু লোক পরামর্শ দিছে যে আপনি আইসেন যা। উনি বলছেন না, আমি দেশে যাব, আমি যে অপরাধী না আমি এটা প্রমাণ করব। তো সেই স্যাক্রিফাইসের বদলতে আল্লাহ একটা সুযোগ দিয়েছে। এই জন্য শিবিরের ব্যাপারে, যেহেতু শিবির মূল ভূমিকা রাখছে, আমি তাদের ব্যাপারে পরামর্শ রাখবো যে শিবিরকে, আমি তো গোপালগঞ্জে সংগঠন করছি, এই যে নিয়ামুল ভাইরা জানে তখন, এবং আমি যে এলাকায় জয়নগর এলাকাতে সবসময় সেখানে সংগঠন, এই জায়গায় সরফুদ্দিন ভাই আছে না, এই যে আছে, বহু লোক আছে সেখানে গোপালগঞ্জে। কিন্তু এই আওয়ামী লীগের আমলেও যে উপজেলা চেয়ার ইউনিয়ন পরিষদ ইলেকশন করুক, ওই শিবিরের দায়িত্বশীল জামাতের দায়িত্বশীল দেখা করা লাগছে যে ভাই আমি কিন্তু তোমাদের কোনো ক্ষতি করবো না, আমার ভোট দিও। এবং এই 15 বছরেও এই কাশিয়ানি মহেশপুর ইউনিয়নে জামাতের কাউকে ডিস্টার্ব করার সাহস পায়নি, কারণ ওখানে জানে যে ওখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হইতে গেলে আপনার আওয়ামী লীগের জামাতের ভোট লাগে। তো এই জন্য শিবিরের প্রতি আমাদের এই পরামর্শ প্রথমে যে আমাদের সার্কেলটা বাড়াইতে হবে। সব লোক কর্মী হবে না, সব লোক রোগান হবে, সব লোক জামাত হবে না। বাট মানুষ এখন মনে করে যে এই দেশ যদি স্বাধীন থাকে, এই দেশ যদি ভবিষ্যতে, বাংলাদেশের মানুষ ইসলাম চায় না। 5% মানুষ নামাজ পড়ে, বরং ইসলামের ব্যাপারে ভীত। ইসলাম হইলে মদ খাওয়া যাবে না, ইসলাম হইলে রাস্তাঘাটে ঘোরা যাবে না, চাকরি থাকবে না মহিলাদের। মানুষ বাংলাদেশে আজকে জামাতে যে জনপ্রিয়তা, এটা জামাত ইসলামী ইসলামের কারণে না, এটার মূল কারণ হলো দুইটা। একটা হচ্ছে বাংলাদেশে জামাত ইসলামী আমরা যারা করি, আমরা অপেক্ষাকৃত ভালো মানুষ, অপেক্ষাকৃত পুরোপুরি ভালো মানুষ না। এখন পর্যন্ত আমাদের মধ্যে ভালো পার্সেন্টেজ বেশি, আমরা সাদা খাই না, আমরা খারাপ কাজ করি না, এই একটা ইমেজ আছে। আর জামাত ইসলামীর লোকেরা সৎ মানুষ। আমাদের আমিরে জামাত মরহুম নিজামী সাহেব, মুজাহিদ সাহেব মন্ত্রী ছিলেন, উনারা প্রমাণ করছেন সৎ। এই জন্য জামাত ইসলামীর আগের স্লোগান ছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জামাত ইসলামী কিন্তু আর এই স্লোগান দেয় না। এখন জামাত ইসলামের স্লোগান হলো কল্যাণ রাষ্ট্র চাই, সৎ লোকের শাসন চাই। সুতরাং মানুষকে আমাদের বলতে হবে যে ভাই, আপনি যদি ভালো থাকতে চান তাহলে আপনার ইনসাফ, ন্যায়নিষ্ঠ মানুষ দরকার। আজকে ইউনুসের মতো একজন মানুষ, ন্যায়নিষ্ঠ মানুষ, দেশ ভালো চলতেছে, তার কোনো ধান্দা নাই। সুতরাং জামাত ইসলামীকে আপনারা যদি আমাদের এই লোকদের যদি ভোট দেন, ওনারা কোনো জুলুম করবে না, ওনারা সম্পদ আত্মসাৎ করবে না, সৎ মানুষ, ভালো চলবে। এই জন্য মানুষকে এই সততাটা বোঝাইতে হবে, আর ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়ে মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে। এবং সর্বশেষে আমি যেটা বলবো যে আমরা এখন থেকে যখনই সুযোগ পাই বাড়িতে আসব, এবং আমরা আমাদের ভাই ব্রাদার যে যেখানে আছে তাদের সাথে আমাদের দায়িত্বশীলদের সংগঠনের ট্যাগ করাই দিব। তো আমি আশা করি যে আমরা দীর্ঘক্ষণ এখানে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি শুহাদাউ বিল কিসত কওয়ামিনা কুনু আমানু লিল্লাযিনা আইয়ুহা লিল্লাহি শাহাদাতান ওয়াকিম। সম্মানিত পরিচালক, সম্মানিত থানা আমির, পৌর আমির ও গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বৃন্দ ও ইসলামী ছাত্র শিবিরের প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার সামনে উপবিষ্ট সকল সুধীবৃন্দ ভাইরা, আপনারা সবাই কেমন আছেন আমি জানতে চাই। আলহামদুলিল্লাহ, এই জন্য ভালো আছি আমরা যে আমরা অন্তত নিজেদের বাড়িতে অবস্থান করতে পারি। এখন আমি 15 বছর নিজের বাড়িতে অবস্থান করতে পারিনি, এবার আমি পেরেছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যে আয়াতটা তিলাওয়াত করলাম, এই আয়াতের দলিল দিয়ে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি নির্বাচন কেন্দ্রিক কথা বুঝিয়েছেন। সূরা বাকারার কিন্তু আয়াতটা, যে নির্বাচন কেন্দ্রিক একটা কথা হচ্ছে যে সাক্ষ্য দান। এই আয়াত থেকে 3টে দিক নির্দেশনা আসছে: সাক্ষ্য প্রদান, সুপারিশ এবং প্রতিনিধিত্বের ক্ষমতা দেওয়া। এই 3 প্রকার, যাকে আমি ভোট দিব তাকে আমি 3 প্রকার অধিকার দেব। আর 3 প্রকার অধিকার দেওয়ার পরে আমি যখন সাক্ষ্য দিব যে এই লোকটাই আমার প্রতিনিধি হয়ে কাজ করবে, এবং সুপারিশ করবো আমার পক্ষ থেকে, যে আমার পক্ষ থেকে কাজ করবে সে, এরপরে আমি তাকে ক্ষমতা দিব
তা এখন এই 3 প্রকার ক্ষমতা দেওয়ার পরে এই লোকটা যত খারাপ কাজ করবে সব কিছু আমার আমল নামায়ও সেম পরিমাণ লেখা হবে। তো এখন এই কথাগুলো আলেমরা এই আয়াতকে পুরা আমি মনে করি যে এই কপিটা পুরা কপি করে মুখস্থ করে ফেলা দরকার এবং এটা ছড়িয়ে দেওয়া দরকার। কারণ আর যখন দেখা যাবে যে একজন ইমানদার সৎ প্রার্থী আছে, এখানে ব্যাখ্যা লাস্টে আসছে, সেই প্রার্থীকে ছাড়া যদি অন্য কাউকে ভোট দেওয়া হয় সেটা হবে কবিরা গুনাহ, এবং কবিরা গুনাহ করতে অবশ্যই আমরা কেউ প্রস্তুত হব না। তা আমাদের সাধারণ জনগণের মধ্যে আমি যেটা দেখেছি নির্বাচন কেন্দ্রিক আমি যেটা ওয়ার্ক করেছি সেটা হলো যে এখনো এরকম একটা ধারণা আছে যে ওই আওয়ামী লীগ গেছে বিএনপি আসবে, এরকম একটা কিন্তু ভাব একটা আছে। এই ভূতকে দূর করতে হবে, এই ভূতকে দূর করতে হবে এই দলিল দিয়ে যে না এখন নতুন একটা সময় আসছে। আর এটা তো সবার মনে মনে আছে যে একই জিনিস সব দেখছি আমরা, সবই দেখছি আমরা, এগুলো দেখা শেষ, একমাত্র এখন জামাত ইসলামের বাংলাদেশ, তাই না? তা এই জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, আমি যে কাজগুলো করেছি, আমি ঈদের ময়দানে বক্তব্য থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আমি প্রত্যেক বাড়ি বাড়ি সিমাই খেয়েছি, এবং সিমাইয়ের খাওয়ার পরে আমার দাওয়াত ছিল এটা, এবং আমার আত্মীয় স্বজনের বাড়ি আমি সফর করেছি আশা করি, এবং সব জায়গায় দাওয়াত ছিল আমার এইটাই যে এবার ইলিয়াস মোল্লা ভাই দাঁড়াইছে জামাত ইসলামের পক্ষ থেকে, আপনারা তো সবাইকে দেখেছেন। আর নাসির নামে গাইসো নাসির নামে একটা গালি শব্দ ছড়াই গেছে, গাছ নাকি চুরি করছিল, পরে আমি শুনলাম আর কি, হ্যাঁ গেছো আর মেসো, এইটাও আপনাকে ছড়াই দিতে হবে। কারণ এইটা হলো নির্বাচনী কৌশল, যুদ্ধ। এই যুদ্ধ আমাদেরকে জিততে হলে সমস্ত কিছু অবলম্বন করতে হবে। তৃতীয় যে কথাটা আসছে সেটা হলো যে এই মহিলাদের মধ্যে কাজ করতে হবে। মহিলাদের মধ্যে কাজ করলে আপনি নীরব একটা বিপ্লব পাবেন, মহিলাদের মন মগজ নরম থাকবে। আলহামদুলিল্লাহ আমি এক সেট রোপণ সিলেবাসের বই আমার এই ইসে কিনে দিয়েছি আমার এলাকায়, এবং আরো কিছু বই কিনে দিয়েছি, তাফিম কিনে দিয়েছি, এবং আমি স্থানীয়ভাবে মহিলা জামাতকে একটা সহযোগিতাও করেছি। সর্বশেষ যে কথাটা সেটা আমি বলবো যে আপনারা ওয়াক করার পাশাপাশি চা আড্ডা, এই চা আড্ডাটা গ্রামের জন্য নির্বাচনের জন্য খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। আমি গতকালও একটা আমার বাজারে একটা চা আড্ডাতে ছিলাম, সেখানে এরকম ছাত্রলীগ আওয়ামী লীগ সব মিলে চাটা খাচ্ছে। তা আমিও ঢুকে বললাম, সেখানে ঢুকে পড়ার পরে সেখানে আমিও চা অর্ডার দিলাম এবং সবাইকে চা দিলাম। দেওয়ার পরে তারাই আমাকে প্রশ্ন করতেছে যে আপনার বক্তব্যতে, ঈদের মাঠের বক্তব্যতে বুঝতে পারলাম যে জামাত ইসলাম করেন, তা কোন পর্যায়ে আছেন? তা আমি বললাম যে আমি তো আছি মহানগরীর আপনার এই যে সাহিত্য সংস্কৃতি বিভাগে এবং মিরপুর জোনের দায়িত্বে আছি, বললাম আর কি। তা বললো যে হয়তো বড় দায়িত্বে আছেন। তা এখন আমাকে সারা প্রশ্ন করতে যে শেখ হাসিনা কি ফিরবে, তা প্রশ্ন তো আবার করার কথা। তা আমি বললাম যে শেখ হাসিনা ফিরবে কিনা এটা তো শেখ হাসিনাই জানে, তবে শেখ হাসিনা না ফিরলে আমরা ফাঁসি দেবো কি করে? হ্যাঁ, শেখ হাসিনা অবশ্যই ফিরে আনতে হবে, তাকে ফাঁসি দিতে হবে। হ্যাঁ, তা এরা শুনে খুব একটু ইয়ে হলো। তা বলতেছে আচ্ছা জামাত ইসলামে তো টাকা পয়সা ব্যয় করতে হবে, অর্থ ব্যয় করতে হবে। তা বললাম যে ভাই শোনেন, আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি, সবার কথা বাদ দিলাম, আমি কিন্তু আমার এই ঈদের বোনাস সহ বেতনের অর্ধেক টাকা আমি এই রমজান মাসে জামাত ইসলামকে দিয়ে দিচ্ছি। এখন এই টাকার উৎস তো এখান থেকে আসে, আপনারা মনে করেন এখান থেকে সেখান থেকে আসে। এইসব পোষণ করার পরে, সত্তর পাওয়ার পরে তাদের মধ্যে দেখলাম একটা নম্রতা ভাব। আলহামদুলিল্লাহ তারা জামাত ইসলামের প্রতি দুর্বল। আমি জানি যে এই ছেলে, যে ছেলে আমাকে প্রশ্ন করতেছে, এ সন্ত্রাসী কাজ করে বেড়ায় আওয়ামী লীগের হয়ে এলাকায়, এ সুনাম তার আছে। তা এখন তারা ভাবতে শুরু করেছে, এবং পরিশেষে আমি চা গুলোর সব দাম দিয়ে দিলাম। এটাই কিন্তু একটা কাজ, আপনি কিছু টাকা খরচ হবে আপনার, কিন্তু এই চা আড্ডা গুলোতে আপনারা মিশে যান, সময় পেলে চা আড্ডাতে গুলো মিশে যান। আর পাশাপাশি দেখতেছি আমি যেটা আমাদের ইলিয়াস মোল্লা ভাইয়ের পোস্টার সব জায়গায় আছে, পাশাপাশি দেখলাম একটা টিকটিকির পোস্টার আর কি, একটা যুবক কার জন্য সব জায়গায় এই পোস্টারটাও আছে। তার মানে ওরা আমাদেরকে অনুসরণ করতেছে। কিন্তু এখনো যে কথাটা আমরা প্রত্যেক কথায় কথা হয়তো বলছি যে ইনশাল্লাহ আমাদের প্রার্থী জিতে যাবে, কিন্তু আসলে ইনশাল্লাহ তখন যে আল্লাহ চাইবেন যখন আমরা চাইব। এখনো কিন্তু অনেক জায়গায় জামাতের প্রার্থীকে জানে না, প্রত্যন্ত অঞ্চলে ওই কঠোরকান্ডের খবর আমি বলতেছি, আমার একাত্তর বাড়ি আছে, আমি সব জায়গায় ওয়ার্ক করলাম, বলে দিলাম যে জামাতের প্রার্থী। প্রথমে আমি জিজ্ঞেস করলাম কারে ভোট দেবেন, কয় যে এবার আওয়ামী লীগ গেছে, হয়তো বিএনপি আসবে, তাদেরকে দিতে হবে। দেখেন তাদের মন কিন্তু আমরা দখল করতে পারিনি এখনো, এই মন দখল করতে হবে। পাশাপাশি আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। আমরা যদি ইনশাল্লাহতে বসে থাকি,
এই ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই কাজ দিবেন না। আমাদেরকে কঠোর পরিশ্রমী হতে হবে এবং প্রত্যেক বাড়ি বাড়ি মিশে যেতে হবে, প্রত্যেক চায়ের আড্ডায়। যখন আপনার সময় পাবো, আপনার বাজারে, আপনার চায়ের দোকানে বিকালে বসে যান এবং কিছু টাকা খরচ করেন। ইদায় জিহাদ ফি সাবিলিল্লাহ আমওয়ালাকুম আনফুসাকুম, আপনি এর সওয়াব আপনি এখানে পেয়ে যাবেন। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি কিন্তু ভাগ্যবান যে আমি আমির জামাতের প্রার্থীর ভোটার, আসনের প্রার্থী। আমি গত এসেও ভোট দিয়েছি এবং এবার ইনশাআল্লাহ আমি এবং আমার পুরো ফ্যামিলি ভোটার সেখানকার, এবং আমার মেয়েকে নতুন ভোটার করলাই এবার সেখানকার। তা আলহামদুলিল্লাহ এখানে আমির জামাত গত নির্বাচনে 10টার পরে ভোট বন্ধ করে দেওয়া হয়। তা আমার এক মহিলা জামাতের এক বোন, সে জোর করে মানে ভোটার লিস্ট আনছে, তবুও মানে ব্যালট আনছে, আনার পরে দেখে যে পেছনে সিল মারা। তখন এই যে অবস্থাটা, 41,000 ভোট আমির জামাত পেয়ে গেছে, 10টা পর্যন্ত ভোট হয়েছে, এখানে কামাল মজুমদারের আসন মিরপুর। তো সেখানে যদি ভোট আপনার 2টা পর্যন্ত হতো, তাতে তো আমির জামাত বিশাল উইন হয়ে যায়। কাজে ফিল্ড আমাদের ভালো, কিন্তু আমাদেরকে ভালো ফিল্ড বলে বসে থাকবো না ইনশাল্লাহ। আমরা প্রত্যেক দিন কাজ করবো। একটা গুজব আছে সবসময়, এই আমার উস্তাদ শিরগাঁওয়ের হুজুর, ছোট হুজুর নজরুল ইসলাম হুজুর, মাঝে মধ্যেই ফোন দেন। উনি আমার একটা পেশেন্টও, উনি আমার কাছে ওষুধ খান, কিন্তু মাঝে মধ্যে ফোন দেন। শুনলাম যে এরকম বাংলাদেশ ব্যাংকে এরকম গন্ডগোল চলতেছে, শুনলাম এরকম অমুক জায়গা দখল করছে, অমুক জায়গা দখল, এগুলো কিন্তু ফেসবুকের খবর ছড়ায় বেড়ায়। এই গুজবের আপনাদেরকে উত্তর প্রস্তুত রাখতে হবে এবং আপনারা সবসময় মানুষের সঙ্গে মিশে থাকবেন, কঠোর পরিশ্রম করতে আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের পরিশ্রম, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, সবকিছু মিলে যেন আমরা বিজয় অর্জন করতে পারি। সেটা হলো, আমরা অনেক কথা বলি, অনেক কাজের কথা বলি। আমার স্টাডি হলো মূলত এখানে আমাদের একটা মিশন সাকসেস করার জন্য এখানে পাঠানো হয়েছে। এখানে আমরা এক মহান সত্তার প্রতিনিধি, আমরা এখানে প্রতিনিধি, এখানে খলিফা, আমরা এখানে মালিকের গোলাম। গোলামের নিজস্ব কোনো এজেন্ডা থাকে না কোনো কালেও। এজেন্ডা বাস্তবায়ন করে গোলাম মালিকের। মালিকের চাওয়া পাওয়াই তার আসল বিষয়। মালিক যদি দয়া করে তাকে কিছু দেন, সেটা তার বোনাস, সেটা তার পাওনা, ঠিক কিনা? এই পৃথিবী আপনার আমার চাওয়া পাওয়ার জায়গা নয়। আমি আর বেশি কিছু বলতে চাই না। এই পৃথিবীতে আপনি রঙিন স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ব্যস্ত, আমি ব্যস্ত। এই জন্য আপনাকে, দিস ইজ নট হোয়াই ইউ হ্যাভ সেন্ট ফর হিয়ার, এই জন্য আপনাকে এজন্য পাঠানো, আমাকে এজন্য পাঠানো হয় নাই। আপনি মালিকের বাস্তবায়ন করবেন, তার এজেন্ডা বাস্তবায়ন করবেন। আপনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সেই অনাবিল শান্তির জায়গা জান্নাত রেখে দেওয়া হয়েছে। আপনি এখানে ঘুমাবেন তো, আমি এখানে ঘুমাবো তো কবরে আমাকে কাতরাতে হবে। আপনি এখানে বিনিদ্র রজনী কাটাবেন, কবরে আপনি শান্তির সাথে ঘুমাবেন, ঠিক কিনা? এই জন্য এই কথাটা আমাদের বুঝতে হবে সম্মানিত ভাইরা। আমরা যাই বলি না কেন, এখানকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের পাঠানো হয় নাই, মালিকের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পাঠানো হয়েছে। আমার দ্বিতীয় কথা হলো সম্মানিত ভাইরা, আপনার পার্সোনাল এজেন্ডা কি, আমার পার্সোনাল এজেন্ডা কি? আমি তো আই লাইক টু সেভ মাইসেলফ ফ্রম দ্য হেল ফায়ার। আমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে চাই। আমি সর্বপ্রথম আমার নিজেকে ভালোবাসি, আমার নিজেকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এরপরে আমি আমার ছেলে সন্তান আত্মীয় স্বজনকে ভালোবাসি। তারা যদি না চায়, না চাইতে পারে, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আমি আমার অর্থ করি, আমার মাথার ঘাম, পায়ে ফেলানো টাকা, এই সময় শ্রম, এই সব কিছু আমার মালিকের জন্য, আমি শান্তিতে থাকার জন্য আমি সর্বপ্রথম আমি ইনভেস্ট করব, ঠিক কিনা? তা না হলে আমাকে পস্তাতে হবে। প্রিয় বন্ধুরা, মালিকের কথা হলো, এই পৃথিবীর সব কিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আর তুমি আমার বান্দা, তুমি শুধু একেবারে একনিষ্ঠভাবে তুমি শুধু আমার এজেন্ডা বাস্তবায়ন করবে। তোমার জন্য আমি রেখে দিয়েছি, তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম কুররাতি আয়ুন। তোমার জন্য আমি সব কিছু রেখে দিয়েছি। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান একনিষ্ঠভাবে তার জমিনে শুধু তার এজেন্ডা বাস্তবায়ন হোক, তার কথা সবার উপরে থাকবে। সম্মানিত ভাইরা, আজকে আমরা যে সমাজে বসবাস করছি, সেই সমাজে তা নাই। আপনারা যদি ফেল করেন, বাংলাদেশ জামাত ইসলামী যদি ফেল করে আগামী নির্বাচনে, তাহলে এই দেশের
ঘোর অন্ধকার আবার নেমে আসবে। আমি বলতে চাই না, আল্লাহই ভালো জানেন। জামাত যদি ফেল করে, শিবির যদি ফেল করে, এদেশের মানুষ বলবে দেখেছি তোমাদের, আর কিছু স্বপ্ন থাকবে না তাদের। সম্মানিত ভাইরা, এই জন্যে এদেশের মানুষ 18 কোটি মানুষের স্বপ্ন পূরণের দায়িত্ব আপনাদেরকেই ভোট দিব। আমি পিছন থেকে আল্লাহু আকবার আমি শুনতেছিলাম শুধু। আমি তাদের নেমে যাওয়ার আগেই তাদেরকে শুভেচ্ছা জানালাম, বুকে জড়িয়ে ধরলাম। এটা আমরা শিখিয়ে দেই নাই, তারা এদেশের অবস্থা বিশ্লেষণ করে তারা সিদ্ধান্ত নিয়েছে। আর একটা মাত্র দল দেখা বাকি, সেটা আপনারা যদি ফেল করেন, এদেশ গভীর অন্ধকারে ডুবে চলে যাবে। এই জন্য দেশ বাঁচাতে হবে। ভাই কিন্তু বলেছেন 40 দলে গিয়ে এলাকার লোকজনের সাথে যোগাযোগ করেছেন, আমাদের প্রার্থীর পক্ষে গণসংযোগ করেছেন, তিনি কিন্তু একটা কাজ করছেন। এরপরে আমাদের নাসির ভাই, যেটা এলাকায় একটা দলের পক্ষে কিছু ভূমিকা রাখছে, এগুলো আমাদের তথ্য, সেই যে কাজগুলো করে গিয়ে করেছেন। আমাদের ইন্দিরার কামাল ভাই বন্ধু বান্ধবের সাথে ফোনে একটা যোগাযোগ করেছেন। আসলে আমরা চেয়েছিলাম যে আপনারা এলাকায় কিছু করেন, এবং আমরা এটা চাই। কারণ হলো আপনাদের দুইটা কারণ আমরা এটা চাই। একটা হলো স্থানীয়ভাবে দলাদলি আছে, এটা আপনারা বাইরে থাকার কারণে ওই দলে একটা প্রভাব পত্রিকা আছে। এই প্রভাব থাকার কারণে এই প্রভাবটাকে কাজে লাগিয়ে ভোটের রাজনীতিতে আপনারা একটা ভূমিকা রাখতে পারেন, এটা আমরা বিশ্বাস করি। কারণ আপনাদের প্রত্যেকেরই সামাজিক সেরূপ একটি অবস্থান আছে এখানে যারা আছেন, এজন্য আপনাদের সেই অবস্থাটা আমরা আশা করি, প্রত্যাশা করি। আর 2-3টা ব্যাপারে বলি কথা। একটা হলো যে প্রার্থী যত বাজার আছে বলমাইতে, সব বাজারেই আমাদের পথসভা সমাবেশ এগুলো হয়েছে। আমরা মহিলাদের নিয়ে কিছু সমাবেশ করছি, হিন্দুদের নিয়ে কিছু প্রোগ্রাম করছি। এই মাসে যে প্রোগ্রামগুলো আমরা নিব, আমরা প্ল্যান করেছি যে হিন্দুদের সাথে বেশি প্রোগ্রাম, আর একটা হচ্ছে মহিলাদের সাথে। এই দুটো আপনারা পরামর্শ দিয়েছেন, আমরা এগুলো অলরেডি কর্মসূচি হাতে নিয়েছি। হিন্দুরা নিরাপত্তা চায়, আমরা নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতা করবো। শুধু হিন্দুদের না, স্থানীয় মানুষ মূলত ভোট যারা দেয়, সাধারণ ভোটার, এরা চায় নিরাপত্তা। একটি দল নিয়ন্ত্রণের ব্যাপার স্যাপার এলাকা থাকে, আঞ্চলিক যে দলাদলি আছে, এখানে ভোটের জন্য এদেরকে প্রয়োজন হবে। এখানে নিরাপত্তার ক্ষেত্রে আইনি সহায়তা যেগুলো আছে এগুলো আমরা দিয়ে আসছি। আরো প্রয়োজন যেখানে যেটা আছে আমাদের সাধ্যের আলোকে আমরা সহায়তা দেবো ইনশাআল্লাহ। এখন দেওয়ার সুযোগও আছে। এজন্য এলাকার যারা আছে তারা যাতে মনে করে যে জামাত ইসলামের কাছে গেলে আমরা একটা নিরাপত্তা জায়গা পাবো, এই অবস্থাটা তৈরি ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করি। আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আরেকটি হলো লিফলেট, আমাদের প্রার্থীর পরিচিত একটা লিফলেট আমরা করে ফেলেছি অলরেডি। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো, যে সকল ভাইরা বাইরে থেকে আসছেন, আপনারা 2-4 দিন যেখানে ঘুরবেন, বন্ধু বান্ধবের সাথে, এলাকার লোকের সাথে মিশবেন, কমপক্ষে 10টা করে লিফলেট নিয়ে যাবেন। এই 10 জন লোককে কমপক্ষে দাওয়াত দিয়ে যাবেন। আমি উপজেলা আমির হিসাবে আপনাদের কাছে এই আবেদনটা বিশেষভাবে রাখছি। আর যারা বেশি পারেন নিয়ে যাবেন, আমাদের ওই টেবিলে থাকবেন, নিজ দায়িত্বে নিয়ে যাবেন। প্রার্থীর পক্ষে বাকি সময়টা মূলত আপনারা কাজ করে যাবেন, আমরা এটা প্রত্যাশা করি। এবং আপনারা যে ওয়ার্ডে আছেন, ওই ওয়ার্ডে কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হলে ইউনিয়ন দায়িত্বের পরামর্শ দেবেন। আর সেখানে যদি কাজ না হয়, তাহলে সরাসরি উপজেলাকে বলবেন, আমাদের বললে আমরা সরাসরি ওটাকে হ্যান্ডেলিং করে কাজ সৃষ্টি করবো। আমাদের সেক্রেটারি বলছে আমরা 90টা ওয়ার্ডে কমিটি করেছি, তবে আবার পুনরায় কমিটি করা লাগবে। অনেক নতুন লোক সংগঠন আসছে, ভোটের রাজনীতিতে যারা ভোট নিয়ন্ত্রণ করতে পারে, এই লোকগুলাকে কমিটিতে এনেই আমরা ওখানে একটা শক্তিশালী কমিটি আমরা প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে করবো। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করি। আমাদের প্রার্থীর ব্যাপারে পরিচিতি দিতে দেওয়া আছে, আমরা যে কথাগুলো বলে আপাতত ই করতে হবে। আমাদের ছাত্র মেধাবী হিসাবে 5 এবং 8 ট্যালেন্ট ফুল বৃত্তি পেয়েছিলেন। এসএসসি এইচএসসি তে 2টাই লেটার মার্কস সহ ফার্স্ট ক্লাস পেয়েছিলেন। এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2টা বিভাগে এক বিভাগে স্যার প্রথম স্থান দখল করেছিলেন, রসায়ন বিভাগে পঞ্চম স্থান দখল করেছিলেন। এবং রসায়ন বিভাগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে উনি রসায়নে ভর্তি হয়েছিলেন। ভর্তি হওয়ার পরে বিভাগীয় ফার্স্ট ক্লাস পাস হয়েছিলেন। এমএসসি তে ফার্স্ট ক্লাস পাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন 42 বছর। এর মধ্যে দিয়ে উনার বিভিন্ন দেশে ডিগ্রি অর্জনের তথ্যগুলো আমাদের এসে দেওয়া আছে। পলিটিক্যাল ভাবেও তার ওখানে মোটামুটি কিছু হিংস দেওয়া আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন স্যার। এরপরে সেখান থেকে শুরু করে রানিংও স্যার বিশ্ববিদ্যালয়ের একটা শাখার আমির হিসাবে দায়িত্ব পালন করছেন, জেলা তরবিয়ত বিভাগে দায়িত্ব পালন করছেন। এছাড়াও জেলা পর্যায়ে বিভিন্ন কর্ম পরিষদ সদস্য ঢাকা জেলা, যেহেতু জায়গাতে ছিলেন। পলিটিক্যাল ভাবে তার একটা পরিচিতি আছে। সামাজিক ভাবেও স্যার অনেক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। এই প্রতিষ্ঠানগুলো যদি আমরা প্রতিষ্ঠিত আনতে পারি নাই, স্যার প্রায় 200 একর জায়গার উপরে সাভারে একটা হাউজিং প্রকল্প আছে, যেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা বসবাস করেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেখানে বসবাস করেন, অনেক ভিআইপি লোকজন বসবাস করেন। ওই হাউজিং এর সম্পাদক স্যার। সামাজিক ভাবে ভিতরে অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, স্কুল, মাদ্রাসা, মক্তব। এভাবে সামাজিক ভাবে তার অনেক অবদান আছে। অনেকেই বলে, আমাদের স্যারের একটা পরিচিতি দেওয়ার পর অনেকে বলেছে যে মানে সে কি করছে। অবশ্যই তাকে আমি সরাসরি সাক্ষাৎ করে বলছি, তুমি এটা পরে সে ওটা ডিলিট করেছে।
এই জন্য আমরা স্যারের পরিচিতিটা যাতে ভালোভাবে তুলে ধরতে পারি সে ব্যাপারে লিফলেটটা সবাইকে দয়া করে পড়বেন। পারিবারিক ভাবে স্যার কিন্তু সফল মানুষ, লিফলেটে কথাগুলো কিছু হিংসা আসছে। স্যারের 4টি সন্তান, প্রথম কন্যা সন্তান, তিনিও একটা কলেজের অধ্যাপিকা, স্যারের জামাইও একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরপর 3 জন ছেলে, ওনারা 3 জনই উচ্চতর ডিগ্রি অর্জনের কাজে অধ্যয়নরত আছেন আমেরিকাতে, তার পুত্রবধূরাও উচ্চতর ডিগ্রি অর্জনের কাজে অধ্যয়নরত আছেন। সবকিছু মিলে একটা সফল মানুষ, বাহ্যিক দৃষ্টিতে সফল মানুষ হিসাবে এটা যদি জাতির কাছে আমরা উপস্থাপন করতে পারি তাহলে জাতি আমাদেরকে সমর্থন দিবে, আমরা ইনশাআল্লাহ ভূমিকা রাখতে পারবো, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা। যেহেতু আমাদের জন্য সামনে একটা বড় ধরনের চ্যালেঞ্জ, যুদ্ধ কি শেষ হয়ে গেছে নাকি? আমাদের আমির জামাত বলেন আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। যুদ্ধ কিন্তু এখনো আছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কিন্তু চলতেছে, এর মধ্যেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। জামাত ইসলামীকে মাইনাস করার জন্য এখনো বড় পরিকল্পনা চলছে। অমাকর আল্লাহু খায়রুল মাকিরিন। এখন স্মৃতিচারণ দিতে পারো, ওই লিঙ্ককে করতে পারে নাকি শহীদ? ধন্যবাদ জানাচ্ছি এমন ভাইকে। আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে, আপনাদের সাথে তো আসলে আমাদের ওইভাবে যোগাযোগটা কমই রাখা হয়। আমরা আজকে বিশেষভাবে তাদেরকে বলতে চাই, তাদেরকে শুনতে চাই। তো আপনার উইলিংলি তো আছেন কিনা যে আপনার ঈদ স্মৃতি বর্ণনা করবেন? অবশ্যই। আমরা একটু প্রবাসীদের কাছ থেকে একটু আগে প্রথমে বলছিলেন প্রবাসীদের একটু আমরা উদাহরণ দেব। হুমায়ুন কবিরের সাবেক শিবির সভাপতি, শিবিরের সাবেক সভাপতি হুমায়ুন। আচ্ছা, এই দৃষ্টি আগে চলে যাই। আসলে ঈদের স্মৃতিটা বেশি করে লাভ আছে। স্মৃতিটা আসার দরকার হলো আমরা যদি নিয়ামক ভাই এখানে জায়গার বিভাগ দিচ্ছে, এখন এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন আগামী নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বাইরের থেকে যে সকল ভাইরা এলাকায় আসেন, আপনারা অলরেডি জেনে ফেলেছেন যে আমরা এখানে সিরিয়াসলি ময়দানে নেমেছি এবং ময়দানে কিন্তু অনেক পজিটিভ ছাড়া ইনশাআল্লাহ এই আসনে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ, এবং সেই পরিবেশ অলরেডি ময়দানে অনেকটাই হয়ে গেছে। এই জন্য আপনি এই বিজয় হবে করার জন্য যোদ্ধা হিসাবে মধ্যে আমাদের ক্যান্ডিডেট হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম, এটা তো ঠিক আছে নাকি? ইনশাআল্লাহ। তা এই নির্বাচনের যে কলা কৌশল, আমাদের ক্যান্ডিডেট হলো কি ফিটেস্ট, আমাদের ক্যান্ডিডেট কি ফিটেস্ট এবং সকল ক্যান্ডিডেটের চাইতে ইনশাআল্লাহ উন্নত মানের, যার কারণে ওনার পারিবারিক, অর্থনৈতিক, টাকা পয়সা সব দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিয়েছেন। আমরা মোটামুটিভাবে এই নির্বাচন নিয়ে যেহেতু কথা, আর বাকিরগঞ্জ থেকে কামিল মাদ্রাসার যে 3 জন নির্বাচন হয়েছে, আমাদের প্যানেল সহ আমরা ফুল বিজয় হয়েছি। কিভাবে প্যানেল হলো? আওয়ামী লীগ আলাদা প্যানেল দিয়েছে, বিএনপি আলাদা। জামাতকে ঠেকাও, জামাতকে হটাও, এর কারণে জামাতের বিরোধিতা আওয়ামী লীগ বিএনপি তারা প্যানেল দিয়েছে। এই যে কথায় বলে না যে নৌকা নাঙ্গল ধানের শীষ, সব সবেরই একই বীজ, এখানে কিন্তু তার প্রমাণ হয়েছে। সামনে সংসদ নির্বাচনে কিন্তু এই প্রমাণটা হবে, আপনারা জানেন। ইসলামী আন্দোলনের জন্য 3 শ্রেণীর লোকের বাধা কিয়ামত পর্যন্ত আসবে। এই 3 শ্রেণী নাম আপনারা জানেন: নির্ভেজাল জাহিলিয়াত, শিরক মিশ্রিত জাহিলিয়াত, বৈরাগ্যবাদ জাহিলিয়াত। আমাদের সমাজে 3 শ্রেণীর লোক উপস্থিত আছে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? থাকবে। এই 3 শ্রেণীর লোককে আমাদের মোকাবেলা করার মতন সক্ষমতা অর্জন করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চেতে হবে। হামবাড়ি তালা। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না
অবসান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরে ও ভরে না যেন, ভরে ও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। যখন জামাত ইসলামের থেকে কয়েকজন প্রার্থী দাঁড়িয়েছে, পরেই বিএনপি এবং আওয়ামী লীগ সম্মিলিতভাবে এদেরকে পরাজিত করার জন্য কাজ করেছে। আমি নিজে ব্যক্তিগতভাবে প্রতি বছরই এতেকাপ করে থাকি। এবছর আমি এই নির্বাচনের জন্য দিনের বেলা আমি মাঠে কাজ করেছি, রাতের বেলা এতেকাপ করেছি। ইনশাল্লাহ আল্লাহ বিজয় দান করেছে আমাদেরকে। এখন আমি সংক্ষিপ্তভাবে এই কথা বলতে চাই, জেনে নিতে হবে ইসলামিক দলের বাহিরে যত আছে সবাই এক ইসলামের বিপক্ষে। তা আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে আগামীর সংসদকে কোরআনের সংসদ হিসেবে করার তৌফিক দান করুক। আমি সেখানে আমরা সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতের অংশ বিশেষ আমরা বলতে পারি যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেককে কিন্তু তার নেতা সহ উঠাবে। এই জিনিসটা সবার কানে পৌঁছে দেওয়া দরকার যে আপনি কোন নেতার পাশে যাবেন, এই নেতার এটা দেওয়া দরকার। আর বিশেষ করে ওই মহিলাদের ক্ষেত্রে যেমন আমাদের বাড়ি বৈঠক হয়, এরকম প্রত্যেক পাড়ায় পাড়ায় বৈঠক হলে আমার মনে হয় মহিলারা এই দিক আকৃষ্ট হবে। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখানে এসে কথা বলার মতো যোগ্যতা হয়তো আমার নেই, তারপরে আমাকে বলার জন্য ডাকা হয়েছে, যার কারণে আসছি। আমার জন্য সবাই দোয়া করবেন। এবং একটা খুশির সংবাদ, সেটা হচ্ছে যে আমি যেখানে থাকি সৌদি আরব, শতকরা 75% লোক জামাতকে ভোট দেবে বিধায় অনেকে অঙ্গীকারবদ্ধ। তার কারণ সবাই আওয়ামী লীগ দেখছে, বিএনপি দেখছে, অনেক সংগঠনই দেখছে, কিন্তু সবারই একটা কথা যে আমরা জামাতকে অন্তত একটাবার দেখতে চাই। তো সবার প্রবাসীর জন্য সবাই দোয়া করবেন যেন আমাদের ওইখানে থেকে ভোট দেওয়ার মতো একটা ব্যবস্থার কথা শুনছি, যেন এই সিস্টেমটা চালু হয়। আল্লাহ তাআলার কাছে আমাদের সবাই চলতে থাকবে। আমরা জীবন দিয়েছি সিপাহী বিদ্রোহের সময় আমরা জীবন দিয়েছি, যেখানে আমরা হাজার হাজার আমাদের আলেম ওলামাদেরকে হারিয়েছি, যাদেরকে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং আমাদেরকে ভয় দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেই ভয়কে দূরে সরিয়ে দিয়ে আমরা চলিয়ে গেছি। আমাদের সামনে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনের জন্য আমরা কাজ করে যাব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইকামতের দিন। এই ইকামতের দিন হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা সেই লক্ষ্যের জন্য কাজ করে যাব, সেজন্য সবাইকে আহ্বান করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলাম বলমারী পৌর ও উপজেলা শাখা করতে আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনীতে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। যে কথা বলবো যে বাংলাদেশ জামাত ইসলামের দিকে এই মুহূর্তে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই তাকিয়ে রয়েছে এবং সারা বিশ্বের মানুষেরই আস্থা বাংলাদেশ জামাত ইসলাম। এবং আমি এখানে এলাকাতেও কাজ করেছি, ওপেন কাজ করেছি, ঢাকাতেও ওপেন কাজ করার সুযোগ হয়নি তেমন। পরবর্তীতে 5ই আগস্টের পরে ওপেন কাজ করেছি। আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজে টিচার, তো ওখানে ওইভাবে ওপেনলি কাজ করার সুযোগ হয়নি, কিন্তু 5ই আগস্টের পরে ওপেনলি কাজ করার সুযোগ হয়েছে। তো এখানে আমরা দেখেছি সেক্টরের মধ্যে আমি 9 নম্বর সেক্টর, এই যেটা হাউস বিল্ডিংয়ের সাথে বিএনএসের সাথে এই সেক্টরেই দায়িত্ব পালন করতেছি। তো এখানে আমরা দেখেছি প্রত্যেক মানুষেরই আশা এবং আকাঙ্ক্ষা জামাত ইসলামের প্রতি। বিশেষ করে আমরা সনাতন ভাইদের কাছে যখন যাই, তারা আমাদেরকে মানে নানানভাবে বলে জামাত ইসলাম এইভাবে আমাদেরকে সহযোগিতা করছে। তাদেরকে আমরা ওপেনলি জিজ্ঞেস করছি যে আপনাদের কি কখনো কেউ নির্যাতন করেছে, এরকম না, তারা কখনোই না, বরং তাদেরকে সবসময় সহযোগিতা করেছে। নির্বাচন সংক্রান্ত কোনো পরামর্শ? জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী বলমারী উপজেলা এবং পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং যাদের জন্য আয়োজন, সবাইকে আমার দ্বিতীয়বারের মতো সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে যেহেতু সময় শর্ট, আমিও 2 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
তো সম্মানিত ভাইরা, আসলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। তো আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে ইরশাদ করেছেন যে যারা আল্লাহ তাআলা ওই ধরনের লোকদেরকে ভালোবাসে, যারা তাদের পথে, যারা আল্লাহ তাআলার পথে লড়াই করে, সেটা হলো প্রাচীরের মতো। আজকে আমাদের যে 5ই আগস্টের বিপ্লবের পরে আজকে আমাদের ইসলামী শক্তি বাদ এর বাইরে যে শক্তিগুলো আছে, সকল শক্তি আজকে ঐক্যবদ্ধ কিভাবে ইসলামকে মানে অবদমিত করা যায়, কিভাবে ইসলামকে সামনে যাতে বাড়াইতে না দেওয়া যায়, এই ধরনের সকল ধরনের প্রচেষ্টা তারা অব্যাহত রেখেছে। আমরা যারা ঢাকার দিকে থাকি এবং মানে ফরিদপুর জেলার বাইরে থাকি, মূল কথা আমাদের বলমারী উপজেলায় যারা থাকি, ঢাকায় আমরা যারা থাকি, আমাদের এলাকায় এসে যে কাজগুলো করা উচিত এবং মূল সংগঠনের যেহেতু যে আমাদের নির্বাচন কেন্দ্রিক যেসব আমাদের কলা কৌশল দরকার, এইগুলো আমাদের কি কি করা, এই কাজগুলো করলে আমাদের প্রার্থীকে আমরা আরো মানে সহজে আমরা বিজয় ছিনিয়ে আনতে পারবো। নির্বাচনী কৌশলে আমি প্রথমে যে দিকটা উল্লেখ করছি, প্রতিটা ইউনিয়নে আমাদের ঘাঁটি তৈরি করতে হবে। বিগত নির্বাচনগুলোতে আমরা আওয়ামী লীগের সময় যেটা দেখেছি, যেটা দেখেছি প্রত্যেকটা ইউনিয়নে তারা এক একটা ঘাঁটি তৈরি করছে এবং তাদের একটা নির্বাচনী ক্যাম্পই ছিল। তারা চান্দুয়া টানায় এক জায়গায় টেবিল নিয়ে ওইখানে চার ব্যবস্থা এগুলো তারা করছে। এই জন্য আমাদের প্রত্যেকটা ইউনিয়নের আমিরদের যে কাজটা করতে হবে, যেখানে মূল বাজার সেখানে আমাদের একটা ঘাঁটি তৈরি করতে হবে। এরপর চায়ের দোকানে মূলত আমাদের সংগঠন যেটা আমরা জামাত ইসলাম এবং ছাত্র শিবির, আমরা চায়ের দোকানে খুবই কম যাই। চায়ের দোকানে টিভি থাকে, আমরা বসতে মানে সংকোচ বোধ করি। এই জন্য আমাদের সবার করতে হবে কি, চায়ের দোকানে যে বসতে হবে এবং ওইখানে আমরা 500-200 যা খরচ করলাম জনগণের সাথে আমাদের মিশে যেতে হবে। মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম। স্মৃতিচারণ করার সময়ও নাই, আসলে এই অবস্থায় করলে সময়টাও চলে যাবে, কিন্তু সেই 90 দশকের থেকে আজ পর্যন্ত তবুও কিছুটা বলতে হয়। কেন, আমি 71 দেখি নাই, কিন্তু 2006 সালের 28 আগস্ট ওখানে আমি প্রেজেন্ট ছিলাম। ওখানে দেখেছি, আপনারা হয়তো নিউজে দেখছেন, ভিউজে দেখছেন। আমি যখন ওই ময়দানে, তখন আমার ওয়াইফ ফোন করতেছে যে তুমি কোথায়, আমি বললাম তো আমি ওখানেই আছি। এবার তো কান্নাকাটি শুরু হয়ে গেছে। দেখেন, সেই 2006 সালের 28 অক্টোবরের বিচার যদি হতো, 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড হতো না। 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডের 57 জন অফিসারের এই বিচারটা যদি হতো, শাপলা চত্বরের সেই যে নৃশংসতা, যেখানে হত্যা করা হয়েছে লোকজন, সেই ঘটনাটা হয়তো বা হতো না। সেই শাপলা চত্বরের বিচার যদি হতো, তাহলে আজকে আমাদের এই 5ই আগস্টের যারা শহীদ হয়েছে এবং যারা আত্মহত্যা দিয়েছে, এই ঘটনা আমাদের দেখতে হতো না। সম্মানিত উপস্থিতি, যুদ্ধ শেষ হয় না, যুদ্ধ শুরু হয় হয় ব্যালটের আর নয় বুলেটের। বুলেটের যুদ্ধ শেষ হয়েছে, ব্যালটের যুদ্ধ শুরু হয়েছে। আর আমাদের এক ভাই বলছে খুব সুন্দর কথা, যে আমরা ভালো পণ্য যদি বিক্রি করতে না পারি, এর চেয়ে অযোগ্যতার কি হতে পারে। আমি যোগ্যতার কথা বলছি না, কারণ আমি মাঝে মাঝে বলি অ্যাডভোকেট, আম মানুষ, জেনারেল লাইনে পড়াশোনা করছি। তারপরে বলবো, আমি যে কথা বলছি এই সবচাইতে বড় কথা, কারণ আমি বলছি আমি আল্লাহর কথা, আমি বলছি আমার রাসূলের কথা, এটা আমার কথা না। আর আমরা কাজ করতেছি কেন, আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্যে। মুসলমান কি, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা সবাই মরতে রাজি। আমাদের আমি সুন্দর সুন্দর মেসেজ, কোরআন শরীফ আর এক নাম তো মেসেঞ্জার, এখনো যে মেসেজগুলো দিচ্ছে, যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি এই যুদ্ধ। দেখছেন না, এক কাদের গেছে, আর একজনের টাইটেল কিন্তু এসে গেছে। হ্যাঁ, যার জন্যে এখন আমরা যেটা হতাশার দিক না বলে আশার দিক বলবো, কারণ আমাদের যে কর্মী বাহিনী আছে, আর কোন দলের এরকম কর্মী বাহিনী নাই। কারণ এই কর্মী বাহিনীকে যদি আমরা কাজে লাগাই, এবং আমাদের যে প্রার্থী, এরকম প্রার্থীও নাই। এই ব্যাট আর বল যদি লাগে তাহলে চক্কা হবে না। আমি আপনাদের বলবো যে আর্ন এবং লার্ন দুটি একসাথে হলেই কিন্তু জীবন সফল হয়। আমি আমাদের শক্তির কথা বলছি। 1 নম্বর শক্তি, আমরা আল্লাহর কাজ করছি। 2 নম্বর শক্তি, আল্লাহ নিরাপদ আছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু
ودينه وأرسل رسوله بالهدى ودينه ليظهره على الدين كله এই আয়াতে আল্লাহ তাআলা নিজে বিজয় ঘোষণা দিয়েছেন 3 নম্বর আমাদের চরিত্র ভালো মানুষ বলে 4 নম্বর এ পর্যন্ত মানুষজন যা দেখে আছে সবই দুঃশাসন শাসন দেখে নেয় তা মানুষ বিরোধ করে আছে 5 নম্বর সাধারণ মানুষ শান্তি চায় নিরাপত্তা চায় আর আমাদের দুর্বলতা কি যে মানুষের লাস্টের কথার মধ্যে একটা দুর্বলতা আছে যে নিরাপত্তা চায় এই জন্য মানুষ যেটা করে যে নিরাপত্তা দিতে পারবে তারা তো আখিরাত অনেক দূরের কথা বর্তমানে যে নিরাপত্তা দিতে পারবে যার শক্তি বেশি তাকে নির্বাচিত করে তো গ্রামের যার শক্তি বেশি তার কথা মানুষজন শোনে আমরা আমার এদিকে পিছিয়ে আছি তো অবশ্যই ইসলাম দুর্বল থেকে উঠে আসবে কিন্তু পলিসির কারণে অনেক সময় সমাজের তো কাছে টানতে হয় আসসালামু আলাইকুম আসলে আমি ঘটার আগেও আগে 86 সালে হাতে মাফিয়া নেতা করে বসে সম্পৃক্ত হয়েছে আমার দায়িত্ব ছিল শেষ হয়ে গেছে আর আমিও দাঁড়িয়ে আছি সেটাই হবে এখন আমাদের যে পরামর্শ কথা এসেছে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো আমাদের বাপিটা টাকা দিয়ে রাখি আমি সবসময় কালচারাল লাইনে কাজ পছন্দ করি এবং কালচারাল কাজ করতে ইসলাম আমরা জন্মের পরে দেখেছি তাবিজ লেখা দোয়া পড়া মিলাদ পড়া আর সালাম ভাই যেখানে আমাকে ঢুকিয়ে দিলেন সেখানে একটু ডিফারেন্ট তো ব্যক্তি জীবনে আমরা পারিবারিক যেই আবহ এখানে এক ধরনের আচরণ করেছি সংগঠনের বলয়ে গিয়ে আমাদের অন্য আচরণ করতে হয়েছে ফাইনালি আমরা এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আচরণটা আমরা শিখেছি পড়াশোনা করে এটা আমরা করতে পারি কারণ আমাদের যেটা জন্মের পরে শেখানো হয়েছে ওটার যে অসারতা এটা আমরা প্রমাণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর কলেজ জীবনে এটা বহুদিন আগের কথা আমরা যখন কলেজে পড়তাম এটা কিন্তু অনেকদিন প্রায় 40 বছর আগে আমরা কলেজে পড়েছি তখন রাজনৈতিক আবহাওয়া ছিল আমাদের একটা সুন্দর একটা গালি দেওয়া হতো আপনারা এই 24 সালে সেই গালি থেকে মুক্ত হলাম এটা যখন মনে পড়ে তখন খুব ভালো লাগে যে আমরা এখন সাধারণ ছেলেরাও আমাদের এই দলে চলে আসছে সবাইকে শেখ হাসিনা সেই একই দলের মধ্যে ফেলে দিয়েছে এই জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ যে উনি আমাদের দল ভারী করে দিয়েছেন আর রাজনৈতিক যেই আলাপ নির্বাচনী আলাপ এর আগের পরিবেশ এবং বর্তমান রাজনৈতিক বাতাস কিন্তু জামাত ইসলামের অনুকূল আমরা আশা করব আমরা এই যে নতুন যে আবহাওয়া তৈরি হয়েছে এই আবহাওয়াটা আমাদের সংগঠন কাজে লাগবে। সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যেহেতু আমাদের সংগঠনের অবস্থা সম্পর্কে জানার প্রয়োজন সেহেতু আমি আমার অবস্থা দিয়ে আমাদের জনশক্তিগত আজকে উপসাগর কমিটি আছে এটা দিয়ে শুরু করবো। আমাদের পৌরসভার ভিতরে আছে 9টা ওয়ার্ড আর প্রতিষ্ঠান আছে কিছু আমাদের মোট উপশাখা আছে 14টি মাশাআল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ সেটআপ আছে আর আমাদের জনশক্তির সংখ্যা আছে সদস্য আছে 1 জন সাথী আছে 14 জন আর কর্মী আছে 56 জন সমর্থক আছে 400 প্লাস। এখন অবস্থা সম্পর্কে বলবো যে শুধু একটু হিন্দি যে আমাদের যে খালাতো ভাই আছে ছাত্রদল এরা 5 আগস্টের আগে আমাদের সাথে গোপন মিটিং করে বলতো ভাই আমাদেরকে ছাত্র দেন কিছু মানে তাদের ছাত্র নেই আমাদের সাথে আসে বলতো যে ভাই আমাদের কিছু ছাত্র দেন আমরা মিটিং করবো ঠিক আছে ভাই পাঠাই দিবেন আমরা পাঠাই দিছি আমরা গেছি তখন যাই দেখছি তারা নেই ঠিক আছে। আর এখন তাদের অবস্থা এমন হয়েছে যে আমরা ঈদ কার্ড দেওয়ার জন্য তাদেরকে যখন ফোন দিয়েছি যে ভাই আপনাদের একটা ঈদ কার্ড আছে আমাদের বলে আমরা আপনাদের ঈদ কার্ড কেন নিব হ্যাঁ মানে তখন এসে বলছে তাদের লোক নাই মিছিল বলছে আমাদের কিছু লোক দেন আপনারা আর এখন বলতেছে যে ভাই আপনাদের ঈদ কার্ড আমরা কেন নিব তখন দূরের থেকে সালাম দিতে ভাই আসসালামু আলাইকুম কাছে গেলে চেয়ার ভাই বসেন এখন তাদের অবস্থা আসলে শোচনীয় আমাদেরকে গুনতে চায় না এমন হ্যাঁ অধিকাংশ ছাত্রই এখন ছাত্রদের দলে যে যোগ দিছে এখন আমাদের পরে কথা যেটা বলবো যে জামাত এবং শিবিরের যে কার্যক্রম অনেক সময় দেখা যায় যে আমি আমাদের শিবিরের ভাইরা আছে জামাতের ভাইরা আছে আমি বলতে চাই যে অনেকে আছে যারা জামাত করে জামাতের রুকন আছে এমন যে তাদের ছেলেদেরকে শিবিরে দিতে চায় না কেন দিতে চায় না শিবির কাজ করায় খাটানো এই জন্য অনেক সময় দিতে চায় না
আবার শিবির কি করে, অনেক সময় শিবিরের ভাইয়েরাই জামাতকে পছন্দ করে না, অনেক সময় যে বড় হয়ে জামাত করবো না, ঠিক আছে, যে কোনো সমস্যা থাকতে পারে। আমি বলবো যে আপনি শিবির করেন, বড় যদি জামাত না করেন তাহলে আপনার শিবির করার দরকার নেই। আরেকটা কথা আছে, আপনি জামাত করেন, আপনার ছেলেকে যদি শিবির না দেন, জামাত করার দরকার নেই, আপনি ইস্তফা দিয়ে বেরিয়ে যান। আর অর্থের বিষয়ে আমি বলতে চাই যে আসলে আমাদের মেরুদণ্ড হচ্ছে অর্থ। হ্যাঁ, আমরা অনেক সময় প্রোগ্রাম করে আমরা যদি আমাদের হাতে যে উদ্বৃত্ত অর্থ থাকে, উদ্বৃত্ত স্বাভাবিকভাবে আমরা খাবো না, আমরা তো খাওয়ার জন্য সংগ্রহ না করি না বা আসি নেই, ওই অর্থ দিয়ে আমরা যদি একটা প্রোগ্রাম করবো তাহলে প্রোগ্রামটা বেশি হবে। হ্যাঁ, এই জন্য মোট রোপণ সংখ্যা হচ্ছে 107 জন, এর মধ্যে মহিলা হচ্ছে 40 এবং পুরুষ হচ্ছে 67। কর্মী সংখ্যা আছে টোটাল 512 জন, এর মধ্যে 200 আছে মহিলা এবং 300 প্লাস হচ্ছে পুরুষ। সহযোগী সদস্য টোটাল 16,000, এর মধ্যে পুরুষ সংখ্যা হচ্ছে 12,500, মহিলা হচ্ছে 3,500। মোট ইউনিট সংখ্যা আছে 107টি, টোটাল ইউনিট সংখ্যা 107টি। এই হচ্ছে আমাদের বনমালী পৌরসভার সাংগঠনিক অবস্থান। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি এবং আমাদের যারা দায়িত্বশীল বৃন্দ আছে, ওয়ার্ড দায়িত্বশীল বৃন্দ যারা আছে, তারাও আলহামদুলিল্লাহ তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং আমরা আগের থেকেও জনগণের মধ্যে যে একটা সাড়া আমরা এটা পাচ্ছি এবং আমার একটা বিশ্বাস যে আগামীতে ইনশাআল্লাহ নীরব একটা বিপ্লব ঘটবে। নীরব বিপ্লব এই জন্যই বললাম, বিগত এই যে বাইকের মঞ্চে কামাল মাদ্রাসার যে নির্বাচন, এখানে কিন্তু একটা নীরব বিপ্লব ঘটেছে। নীরব বিপ্লব কিভাবে আসলে দেখেন, আমার সাথে আমি এলাকায় সাংগঠনিকভাবে কাজ করব। এলাকায় আসছি আমি গত জানুয়ারির 1 তারিখ থেকে সাংগঠনিকভাবে আমাদের এখানে আমি জনশক্তি হিসেবে কাজ করতেছি। আপনারা আমাদের উপজেলা এবং পৌরসভা সহ জনশক্তি বিভিন্ন জায়গায় প্রবাসে এবং দেশের বাইরে যারা আছেন, আমরা আশা করব আপনাদের যে কোনো পরামর্শ এবং যে কোনো বিষয়ে আপনাদের অবস্থানে আমাদের যেভাবে সহযোগিতা করলে কাজটা আরো বেগবান হয়, সেভাবে আপনারা আমাদের পরামর্শ দেবেন এবং সহযোগিতা করবেন এবং ইনশাআল্লাহ আমরাও আপনাদের সহযোগিতা এবং আপনাদের সার্বিকভাবে দিনী আন্দোলন যেভাবে আসবে রে সেই দিন, আজ নয় কাল আসবে রে সেই দিন, উড়বে পতাকা উড়বে কালিমা, কেটে যাবে যাবে সকল অন্ধকার, উড়বে পতাকা উড়বে কালিমা, কেটে যাবে যাবে সকল অন্ধকার, আকাশে বাতাসে বাজবে সুখের দিন, আকাশে বাতাসে বাজবে সুখের দিন, আজ নয় কাল আসবে রে সেই দিন, আজ নয় কাল আসবে রে সেই দিন, সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে বুকে, ডাকতে হবে ধৈর্য ধরে আল কোরআনের পথে, সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে বুকে, থাকতে হবে ধৈর্য ধরে আল কোরআনের পথে, যুগ বদলের গানে দেখো হাজার পানে, যুগ বদলের গানে দেখো হাজার পানে, স্লোগানে স্লোগানে আসছে রে নবীন, স্লোগানে স্লোগানে আসছে রে নবীন, আজ নয় কাল আসবে রে সেই দিন। আন্দোলন জামাত ইসলামের লোক মানে সমাজকর্মী, জামাত কর্মী মানে সমাজকর্মী। আমরা যদি সমাজের মধ্যে রন্ধে রন্ধে ঘুরে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী খুব বেশি দিন নয় আমাদের মাঝে নেতৃত্ব দিবে, তবে আমাদের জন্য কাজ করতে পারে। সেই জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন রহম করুন, বরকত দান করুন আর আপনাদেরকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগিদ, তোর সোনা গানা বলা গানা সব রাহে বিল্লাহ, তোর সোনা গানা বলা সব রাহে লিল্লাহ, দে জাকাত মুর্দা মুসলিমের বাঙাইতে নিদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে
দেশ আসমানি তাগিদ তুই পড়বি নামাজ সেই শহীদ জাহিদ যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ রমজানে রইল যার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ দিয়ে দেশ আসমানি তাগিদ যারা জীবন ভরে রাখছে রোজা নিত্য উপবাসী যারা জীবন ভরে রাখলো রোজা নিত্য উপবাসী সেই গরিব এতিম মিসকিনেদের যা কিছু মুফিদ অমন রমজানে রইল যার শেষে এলো খুশির ঈদ তুই ঢাল হৃদয়ের তস্তরিতে শিরনি তাওহীদের তোর ঢাল হৃদয়ের তস্তরিতে শিরনি তাওহীদের তোর দাওয়াত কবুল করবে হযরত হয় মনে উম্মীদ অমন রমজানে রইল যার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ দিয়ে দেশ আসমানি তাগিদ অমন রমজানে রইল যার শেষে এলো খুশির ঈদ